আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খলিলুর রহমান তো শেষ পর্যন্ত এসে পৌঁছালেন কালকে। অজিত দোভালের সঙ্গে তার নৈশভোজও হয়েছে, সে খবরও আমাদের কাগজে বেরিয়েছে। এবং হাসি ঠাট্টা উষ্ণ পরিবেশে কিন্তু কথাবার্তা হয়েছে। এখন সব গোলাপ ফুল আপনারা দেখবেন তার কাঁটা থাকে, ওই হাসি ঠাট্টা পরিবেশের মধ্যে নৈশভোজ করতে করতে যে কথাগুলো খলিলুর রহমানকে অজিত দোভাল বলেছেন তার কোনোটারই তো সন্তোষজনক উত্তর খলিলুর রহমান দিতে পারেননি। খলিলুর রহমানের ইতস্ততা বোধ দেখে তখন অজিত দোভাল বলেন যে থাক, এই প্রশ্নের উত্তর আমায় দিতে হবে না, প্রশ্নের উত্তরগুলো আপনি জমা করে রাখুন, কাল যখন বিদেশ মন্ত্রীর সঙ্গে আপনার বৈঠক হবে তখন জবাবটা ঠিক করে নেবেন বলে আবার হাসি ঠাট্টা হয়। এখন আমি বলেছিলাম যে দুজনের মধ্যে নৈশভোজ হবে, কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি জানতে পারি সেখানে সমস্ত আমাদের সেন্ট্রাল এজেন্সি চিফ যারা আছে তারাও ওই নৈশভোজে আমন্ত্রিত ছিলেন। আপনাদের হুমায়ুন যে ছিলেন, গেছিলেন, সেই বিশেষ উপদেষ্টা নাকি নিরাপত্তা উপদেষ্টা, তিনিও গেছিলেন। নিরাপত্তা উপদেষ্টা নাকি আমি পরে খবরের কাগজে দেখছি তিনিও গেছিলেন। তো তাই বললাম, গোলাপের মধ্যে গোলাপ দেখতে সুন্দর, গন্ধ পাবেন, ভালো সুগন্ধ ছড়াবে, কিন্তু গোড়ায় কাঁটা রয়েছে। আমি বলেছিলাম না অস্বস্তির মধ্যে ফেলবে এই শিরিন শারমিনের গ্রেপ্তারি, ঠিক তাই হলো। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, খবরটা আপনাদেরকে দেখাই। দিল্লি পৌঁছালেন খলিলুর, তেল আর জলে গুরুত্ব। আমি যেটা বলেছিলাম, তেল চাই, জল চাই, খাবার চাই, অমুক চাই, তমুক চাই, সব চাই, বিনিময়ে কি? বিনিময় কিছু নেই, লবডঙ্কা। তো কাগজ আগে কি লিখছে আগে শুনুন, আমি কালকে যা যা বলেছিলাম তার সঙ্গে মিলে কিনা। আমি শুধু চুম্বক অংশটুকু পড়ছি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে আগামীকাল দুপুরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন খলিলুর। ইউনুস জামানে ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে তলানিতে ঠেকেছিল, তবে তারেকের অধীনে বাংলাদেশ ফের ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানানো হয়েছে। বর্তমানে ভারত দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, এ নিয়ে স্থলবন্দর, আমি বলছি ট্রান্সশিপমেন্ট, মনে রাখবেন, ট্রান্সশিপমেন্ট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কিছু পণ্য ভারতে রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, এই নিয়ে বেশ করে চাপে রয়েছে ঢাকা। পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে যে তেলের সংকট দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে সাহায্য চায় বাংলাদেশ, মানে তেল। আর যেটা আমি বলিনি সেটা হচ্ছে ভিসা চালুর বিষয়টা নিয়ে আলোচনা হবে খলিলুরের সঙ্গে। প্রসঙ্গত বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি পোস্ট করে জানিয়েছে ভারতের বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলতা, ধারাবাহিকতা, উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হবে। সহযোগিতার ফলপ্রসূ ক্ষেত্রে যেগুলো আরো ফলপ্রসূ এবং টেকসই করে তোলা যায় তার ভিত্তি রচনার চেষ্টা করবে খলিলুরের সেই সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকছে সেই সঙ্গে। আচ্ছা, বিদেশ বিষয়ক উপদেষ্টা সূত্রের খবর, সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছানোর পর খলিলুর নৈশভোজে মিলিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। নৈশভোজে কিন্তু উভয়ের মধ্যে আঞ্চলিক এবং কৌশলগত রাজনীতি পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে খবর। প্রসঙ্গত খলিলুরের ভারত সফরের ঠিক আগে গঙ্গার জলবন্টন চুক্তি, মনে রাখবেন কাল বলেছিলাম
তিস্তা মহাপ্রকল্প নিয়ে দুদেশের সদস্য নিয়ে তৈরি হওয়া একটি টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছিল, যেটা থমকেছিল, সেটা আবার নতুন করে চালু করার উনি অনুরোধ করেছেন। পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে জলসম্পদ বিষয়ক পরিকাঠামো নিজস্ব মেকানিজম ইতিমধ্যেই রয়েছে, সেটি সম্ভবত শীঘ্রই কাজ করবে। মানে আর কোনো নেই, শীঘ্রই হয়তো কাজ করবে। তারপরে তো যেগুলো হয় সেগুলো আর না পড়লেও চলবে, আপনার না জানলেও চলবে। এখন মুদ্রা ব্যাপারটা কি দাঁড়ালো? নৈশভোজ হলো, কথাবার্তা হলো, আলোচনা হলো, যা আলোচনায় বলেছিলেন সেগুলোই দেখলেন, সেই আলোচনা হলো। জল চাই, তেল চাই, পণ্যটা এখানে লেখেনি কেন আমি জানি না। পণ্য চেয়েছে, মানে খাদ্য পণ্য, শস্য রপ্তানি এবং তুলা, সেটা কেন লেখেনি আমি জানি না, হয়তো বাদ পড়ে গেছে, এডিটের সময় হয়তো বাদ পড়ে যায় অনেক সময়। তো এসব নিয়ে তো আলোচনা জন্য হয়েছে। এবার একটা প্রশ্ন যেটা আমাদের অজিত দোভাল যেটা খল্লুরকে করেছেন, সেই একটা প্রশ্নে খল্লুর পুরো উল্টে গেছে। খল্লুরের কিছু বলার ছিল না। খল্লুর তাকে অজিত দোভাল বললেন, দেখুন আপনারা যতই চেপে যান, এই শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করার, শিরিন শারমিনকে অ্যারেস্ট করার ব্যাপারে আপনাদের যে কাজকর্ম, তাতে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে যমুনাতেই আছে, ইউনূসের জায়গায় মুখ বদল হয়ে সেখানে তারেক রহমান বসেছেন। এজেন্ডা এক এবং অভিন্ন। কি এজেন্ডা? সেটা হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে সম্পর্ক নয়। এই শারমিন চৌধুরী যে আপনারা যে 18ই অক্টোবর সেনানিবাস থেকে তুলে নিয়ে গিয়ে কুমিল্লার একটি গেস্ট হাউসে রেখেছিলেন, সেটা কিন্তু আমরা জানি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে পরে আপনারা কি করতেন? সরকার গঠনের পর তাকে ছাড়িয়ে দিয়ে, তাকে আদালত থেকে তাকে জামিন করিয়ে তাকে ছেড়ে দিতে পারতেন। ওই মহিলা কিন্তু স্পিকার, তিনি কোনো স্পিকার যেরাম, তিনি কোনো মানে সুপারিশ করতে পারেন না, তিনি কোনো আদেশও করতে পারেন না। আপনাদের সংবিধান আমার পড়া আছে, আমার দেশের সংবিধানও পড়া আছে, সব দেশের সংবিধান মোটামুটি আমার পড়া আছে। আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে, মানে উনি যা বলেছেন আমি বলছি না আপনাকে এখন উত্তর দিতে। তারপর বলে একা একা সবাইকে জিজ্ঞেস করেন, এনআইএ থেকে শুরু করে সেন্ট্রাল আইবি পদে যারা কর্তারা ছিলেন, আপনারা বলুন কে কি জানেন বাংলাদেশ সম্পর্কে, সব এক এক করে মুখ খুলতে শুরু করে দেন। এটা 10 মিনিট চলার পর মানে তখন মানে আন্তরিকতা বজায় আছে, কিন্তু বললাম না কাঁটাটা হাসতে হাসতে কথা হচ্ছে, কিন্তু কাঁটাটা কিন্তু বিঁধছে খলিলুরের মুখে। যে তাহলে পরে আপনারা বলুন যে ভারত কেবল দিয়ে যাবে, যে প্রশ্ন আমি গতকালকে করেছিলাম, যে ভারত কেবল দিয়ে যাবে, ভারতের চাওয়া কি ছিল? ভারতের চাওয়া ছিল দুটো সিম্পল, টাকা নয়, পয়সা নয়, কিছু নয়। চাওয়া ছিল একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা, শেখ হাসিনার দলকে নিষিদ্ধকরণ থেকে বের করে আনা এবং তাকে নিঃশর্তে মুক্তি দেওয়া আদালতের মাধ্যমে, এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই তো বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশের কাছে চেয়েছিল। আপনারা বলুন, আজকে 1.5 মাস হয়ে গিয়েছে, 1.5 মাসের মধ্যে আপনারা কি করেছেন? আপনাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা কিন্তু বাস্তবায়ন, যেটা ইউনূস করতে পারেনি, সেটার আপনারা বাস্তবায়ন করে চলেছেন। নইলে ইউনূসের আমলে বন্দি করা শিরিন শারমিনকে আপনারা এনে আবার ওইভাবে আদালতে তুলে
তাকে হেনস্থা নাও করতে পারতেন যদি আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা ছিল। তখন খলিলুর খুব আমতা 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 করেন। সেই সময়তে তিনি বলেন আমায় উত্তর দিতে হবে না, আপনি ভাবুন, আপনি বলুন ডেজার্ট খান আর ভাবুন কালকে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যখন আপনার কথা হবে তখন এই উত্তরগুলো পারলে আপনি দিয়ে দেবেন। তখন খলিলুর চুপ, নিস্তব্ধতা, তারপর যথারীতি হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আবার উষ্ণ পরিবেশ ফিরিয়ে এনে নৈশভোজ শেষ হয়। এই হচ্ছে কালকে খলিলুর রহমান এবং অজিত দোভালের কথাবার্তার নির্যাস, যেটা আপনাদেরকে আমি বলে দিলাম। এখন জানতে হবে আমাকে, মানে আমাদেরকে সবাই সবাই জানতে হবে যে কুমিল্লার কোন গেস্ট হাউসে, সরকারি কোন গেস্ট হাউসে তাকে একেবারে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বেশি প্রশ্ন উত্তর বেশি হয়নি। তাদের প্রস্তাব 5 দফা 6 দফা প্রস্তাব, ওই তেল ফেলতে সহ পণ্য সহ ভিসা হ্যান ত্যান, আর কি বলে আমাদের স্থলবন্দরগুলোকে ব্যবহার করতে দেওয়া, তুলা রপ্তানি সমস্ত কিছু, এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে আবার শেষ হয়। এর বেশি আর কিছু আমি বরাবরই আপনাদের বলি, বাংলার ভোট পাকিস্তান এবং বাংলাদেশের ওপরে অনেকটা নির্ভর করে। কারণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তারা কতটা নিশ্চিন্ত এবং কোনো আক্রমণের হাত থেকে তাদের বাঁচানোর রকম কোনো রকম প্ল্যান আছে কিনা, বা আদৌ সেরকম কোনো কাজ করছে কিনা কেউ, সে নিয়ে কিন্তু নিরবিচ্ছিন্ন তদন্ত চলে এবং নজরদারিও চলে। আমি বরাবর বলেছি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে বাংলার ভোটের ওপরেতে একটা বড় ছাপ ফেলবে। আমি যেগুলো বলেছিলাম সেগুলো এবার আমাদের কাগজে আস্তে আস্তে বেরোচ্ছে। আজকে একটা খবর বেরিয়েছে, আমি সেই খবরটা আপনাদের দেখাই। খবরটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি উত্তরসূরি, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবরটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে পাক তীর মমতার, ঢুকে মারতে চান অভিষেক। পাক তীর মমতার, ঢুকে মারতে চান অভিষেক। মানে বাংলাদেশে ঢুকে মারার কথা উনি বলছেন। রাজ্যে বিধানসভা ভোটে এবার পাকিস্তানও। এদেশের ভোট যুদ্ধে বিরল নয়, তবে একাধিক রাজ্যের মতো পশ্চিমবঙ্গের ভোটেও প্রতিপক্ষ হিসেবে প্রথমবার পাকিস্তানকে সামনে রেখে পারস্পরিক তরজা শুরু হলো দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। পাকিস্তান সম্পর্কে কঠোর মনোভাব দিতে কে এগিয়ে সোমবার নির্বাচনের প্রচারে তারই প্রমাণ দিল দুপক্ষ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের একটি হুমকির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নীরবতার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো এক পা এগিয়ে পাক মন্ত্রীকে ঘরে ঢুকে মেরে আসতে চান বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে ভারত নতুন ধরনের পরিকল্পনা করছে বলে দাবি করেছে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত ফের সাজানো হামলা ছক করছে, তাতে ভারতীয়দের পাশাপাশি ভারতের জেলে বন্দী পাকিস্তানিদের ব্যবহার করা হতে পারে। এই মিথ্যে এবং সাজানো অভিযানের প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ, কলকাতাকে টেনেছেন। একই সূত্রে তার দাবি, এরপর কলকাতা পর্যন্ত হামলা চালাবে পাকিস্তান। এই সংবাদই রাজ্যের প্রচারে অস্ত্র করে
সোমবার নদিয়ার নাকাশিপাড়ায় ভোটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতা থেকে হুমকি দিলেনও কেন প্রধানমন্ত্রী চুপ? কেন বললেন না উপযুক্ত পদক্ষেপ করব? তার ইঙ্গিতপূর্ণ প্রশ্ন কে বলিয়েছে তাকে দিয়ে। মালদার হরিশ্চন্দ্রপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দুদিন আগে বলেছেন কলকাতাকে উড়িয়ে দেব। প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আঙুল চুষছেন, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ আর মোদি, দুজন আঙুল চুষছেন। যেদিন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটের সরকার হবে, খাজা আসিফকে ঘাড় মে ঘুষ কে মারেঙ্গে। আমি বলেছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তান এই ভারতীয় অস্মিতা, বাঙালির অস্মিতা, এটাকে কিন্তু ক্যাশ করার জন্য দুপক্ষই কিন্তু উঠে পড়ে লাগবে। দেখুন ভোটের মাঠে সেটা কিন্তু শুরু হয়ে গেল 15 দিন আগে। 23 তারিখ প্রথম দফার ভোট এবং 29 তারিখ দ্বিতীয় দফার ভোট। 23 তারিখ হচ্ছে পুরো উত্তরবঙ্গ এবং 29 তারিখ হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ। 4 তারিখে ফল ঘোষণা। এখন দুপক্ষ কেউ কারো জমি ছাড়বে না। সামনে পাওয়া গেছে একটা পাকিস্তান মডেল এবং যেখানে কলকাতা জড়িয়ে আছে। এই যে আমি গতকালকে যে কপিটা করলাম, তারপরে আমি বহু লোকের সঙ্গে কথা বলেছি যে হঠাৎ ওইখানে এই সমস্ত গাড়ি ফাড়ি কেন, সাঁজোয়া গাড়ি ফাড়ি কেন। কথাবার্তা বলে মোটামুটি 3টে সম্ভাবনার কথা বোঝা গেল। এক হচ্ছে বিজেপি যদি জেতে, মানে ভোটের কথা বলছে, কি হবে কেউ বলতে পারে না, কারণ আমাদের দেশে ভোট সম্পর্কে যে যা বলে সব তার উল্টো হয়। যদি বিজেপি জেতে তাহলে এই যে প্রায় 90 লক্ষ বাদ গেছে ভোটার লিস্ট থেকে, আশঙ্কা করা হচ্ছে এই 90 লক্ষ হচ্ছে বাংলাদেশি যারা পরিচয়পত্র দেখাতে পারেনি। এদেরকে সব বিতরণ করবে। এই যে ডেমোগ্রাফি যেটা চেঞ্জ করা হয়েছে 90 লক্ষকে দিয়ে, এই ডেমোগ্রাফিকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হবে। আর যদি হারে, সেক্ষেত্রে ওই যে আমি বলেছিলাম দিনাজপুর থেকে আরম্ভ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সমস্ত এলাকাটা একেবারে আপনার কেন্দ্র সরকারের আন্ডারে চলে যাবে। আমি কিন্তু বলেছিলাম, আপনাদের স্মরণ করে দেখুন, আমি বলেছিলাম সেটা হবে। আর তৃতীয় একটা আশঙ্কার জায়গা থেকে একটা তৈরি হয়ে রাখার হলো, যদি পাকিস্তান কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে চায় তাহলে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে ঢাকা সহ কুমিল্লা দিয়ে ঢুকে ওদিকে আপনার, এটা তো দিয়েছে শুধু মানে আপনার উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গ আসামের দিকে ছবিটা দিয়েছে, বিহারের কিষানগঞ্জের দিকে ছবিটা তো দেয়নি, ওখানেও কিন্তু পড়ে রয়েছে এরকম প্রচুর। বিহারে তো এখন ইলেকশন নেই, তাহলে ওখানে কেন গাড়ি গেছে? এখানে নয় ইলেকশন আছে, আসামে ইলেকশন রয়েছে, আমাদের এতে ইলেকশন, পশ্চিমবঙ্গে ইলেকশন রয়েছে, ইলেকশনে গন্ডগোল হতে পারে ধরে নিলাম, তাও সন্ত্রাসবাদী দমন করার মতো এরকম গাড়ি এই প্রথমবার ব্যবহার করা হচ্ছে, যখন বলা হচ্ছে এটা নাম দেওয়া হচ্ছে কেন, ইলেকশনে গুন্ডামি প্রিভেন্ট করার জন্য। এর আগেও অনেক ইলেকশন হয়েছে, কখনো হয়নি। তো 3টে সম্ভাবনার কথা আমি আপনাদেরকে বললাম বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন তাহলে এটা কেন্দ্র সরকারের আন্ডারে চলে যাবে, আর ওই অঞ্চলটা পুরোটা। আর যদি বিজেপি সরকার জেতে তাহলে ভোট যে 93 লক্ষ যে আপনার
উদ্বাস্তু হিসেবে দেখা যাচ্ছে, যারা পরিচয়পত্র দেখাতে পারছে না এবং স্থায়ী বাসস্থান তারা স্থায়ী বাসিন্দা তা প্রমাণ করতে পারছে না, তাদেরকে সব ফিরিয়ে দেওয়া হবে। আর যদি এই দুটোর বাইরে একটা আছে, যদি পাকিস্তান যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে চায়, তাহলে পরে সেটার সদুত্তর দেওয়া। এবং কোনটা সঠিক কোনটা বেঠিক আমি জানি না, সময় একে বলে দেবে যে কে ঠিক কে ভুল, মানে কার আশঙ্কা ঠিক কার আশঙ্কা ভুল। এবং সত্যি সত্যি ওই গাড়িগুলো, কমব্যাট ফোর্সের গাড়িগুলো সত্যি সত্যি মানে ওখানে পাঠানো হয়েছিল কি উদ্দেশ্যে? এই গাড়িগুলো হচ্ছে আমেরিকান যে হামভি রয়েছে না, আমেরিকান হামভির মতো পুরো মজবুত, একেবারে নানান রকম অস্ত্র ফস্ত্র একদম ঠাসা পুরো। এগুলো হচ্ছে কি বন বাঁধার ডিঙে, কাশ্মীরে ছিল, বন বাঁধার ডিঙে হুড় করে ভেঙে সব বেরিয়ে যাবে। সামনের দিকে কাঁটা দেওয়া আছে, কাটতে কাটতে যায়, গাছপালা কাটতে কাটতে যায়। তো টাটা কোম্পানি এই গাড়িগুলো তৈরি করে, সব কটা বুলেট প্রুফ, গ্রেনেড মারলেও কিছু হবে না, ছোটখাটো মিসাইল মারলেও কিছু হবে না, বড় মিসাইল মারলে সেটা আলাদা কথা। তো এগুলো কেন রাখা হচ্ছে এই যে মানে এই অবস্থার মধ্যে, সেটা একটা কিন্তু বড় প্রশ্ন, যেটার উত্তর পাওয়া যাবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ওই তিনটে কারণের একটা কারণ হলেও হতে পারে।